হ্যালো স্টুডেন্টস, দিস ইজ সুব্রত ঘোষ। আজ আমরা ক্লাসিক্যাল ইকোনমিক্সের একটি উল্লেখযোগ্য বা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আমরা জানি ক্লাসিক্যাল ইকোনমিক্স মূলত তিনটি অনুমানের ওপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। এক হলো সেজ ল, দুই ফ্লেক্সিবল প্রাইস অ্যান্ড ওয়েজ, অ্যান্ড থার্ড সেভিংস ইনভেস্টমেন্ট ইকুয়ালিটি। অর্থাৎ ক্লাসিক্যাল ইকোনমিক্স তিনটি বিশেষ অনুমানের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। একটি হলো সেজ ল, দুই নম্বর হলো দ্রব্যের দাম স্তর ও মজুরির মধ্যে নমনীয়তা এবং সঞ্চয় এবং বিনিয়োগের মধ্যে সমতা। কিন্তু আজ আমরা প্রথমটির উপরে আলোকপাত করব, অর্থাৎ সেজ ল অফ মার্কেট। তাহলে সেজ ল অফ মার্কেট অর্থাৎ বাংলায় যাকে বলা হয় সেজ বাজার বিধি। কিন্তু এই সেজ ল অফ মার্কেট বিষয়টি কি? ফরাসি অর্থনীতিবিদ জোয়ান বাপ্টিস্ট সে, it's a French word, that is a pronunciation should be জোয়ান বাপ্টিস্ট সে। এই ফরাসি অর্থনীতিবিদ জোয়ান বাপ্টিস্ট সে 1803 সালে একটি বিশেষ উক্তি করেন, যেটি পরবর্তীকালে ক্লাসিক্যাল ইকোনমিক্সের মূল ভিত হয়ে দাঁড়ায়। তার উক্তিটি কি? তার উক্তিটি হলো সাপ্লাই ক্রিয়েটস ইটস ওন ডিমান্ড। অর্থাৎ দ্রব্যের যোগান তার নিজস্ব চাহিদা সৃষ্টি করে। এর অর্থ হলো প্রত্যেক উৎপাদিত দ্রব্য সে নিজেই তার বাজার চাহিদা সৃষ্টি করে। এখন প্রশ্ন হলো, যোগান কিভাবে চাহিদা সৃষ্টি করবে? অর্থনীতিবিদ সেজের মতে একজন ব্যক্তির এক্সপেন্ডিচার বা ব্যয় হলো অপর একজন ব্যক্তির ইনকাম বা আয়। তিনি আরও বলেন, অর্থাৎ ইংরেজিতে যাকে বলা হয় এক্সপেন্ডিচার অফ ওয়ান পারসন ইজ দ্য ইনকাম অফ অ্যানাদার পারসন। অর্থাৎ কোনো একজন ব্যক্তির ব্যয় হলো অপর একজন ব্যক্তির ইনকাম। তিনি আরও বলেন, সাপ্লাই জেনারেটস সাফিসিয়েন্ট ইনকাম থ্রু ফ্যাক্টর পেমেন্টস। অর্থাৎ কোনো দ্রব্য যখন উৎপাদন করা হয়, তার জন্য দ্রব্য উৎপাদন করতে গেলে উপাদানের প্রয়োজন হয়, অর্থাৎ উপাদানের চাহিদার সৃষ্টি হয়। এই উপাদানের মালিকগণ তার নিজস্ব উপাদান বিক্রি করে অর্থ উপার্জন করে। ওই অর্থ দিয়ে তারা তাদের প্রয়োজনীয় দ্রব্যের চাহিদা মেটাতে সক্ষম হয়। তার মানে উপাদানের মালিকগণ যাকে উপাদান বিক্রি করবে তারই উৎপাদিত দ্রব্য কিনতে হবে, তার কোনো বাধ্যবাধকতা নেই। এখানে আমাদের বাজারের সামগ্রিক চাহিদা আর সামগ্রিক যোগান পরস্পরকে সমান হতে হবে। এই সেজ লয়ের আরেকটি উল্লেখযোগ্য দিক হলো নো পসিবিলিটি অফ ওভার প্রোডাকশন। অর্থাৎ এর অর্থ হলো অর্থনীতিতে কোনো অবিকৃত উৎপাদন থাকবে না বা কোনো দ্রব্যের চাহিদার কম হবে না। যদিও চাহিদা যোগানের মধ্যে যদি কোনো পার্থক্য দেখা যায়, তার দাম কম বেশি করে বা দামের পরিবর্তন করে বাজারের ভারসাম্য রক্ষা করা হয়। এই সেজ ল বা বিধিতে
আনএমপ্লয়মেন্ট বা বেকারত্ব বলে কোনো কথা নেই, কারণ সেজ লতে বলা হয় যে বেকারত্ব বা আনএমপ্লয়মেন্ট একটি শর্ট রান ফেনোমেনন, অর্থাৎ একটি স্বল্পকালীন বিষয়। এটি লং রানে অথবা দীর্ঘকালে সেটা আপনাভাবেই বা স্বয়ংক্রিয়ভাবেই সেই বেকারত্বটা ফুল এমপ্লয়মেন্টে পৌঁছে যায়। অর্থাৎ যদি দেশের মধ্যে বেকার সংখ্যা প্রচুর থাকে, তাহলে উৎপাদনের মালিকগণ মজুরি হার কমিয়ে সেই বেকারত্বকে দূর করানোর চেষ্টা করা হয়। একইভাবে যদি দেখা যায় যে শ্রমিকদের প্রয়োজন অথবা শ্রমিকদের চাহিদা বৃদ্ধি পেয়েছে, তখন উৎপাদকগণ তার মজুরির পরিমাণ বৃদ্ধি করে অর্থাৎ এইভাবে মজুরির পরিমাণ কম বা বেশি করে শ্রমিকদের চাহিদা যোগানের মধ্যে যোগানের মধ্যে একটা ভারসাম্য রক্ষা করা হয়। এবার দেখে নেওয়া যাক এই সেজ ল অফ মার্কেট অথবা সেজ বাজার বিধি কোন কোন অনুমানের ওপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। আমরা যদি অনুমানগুলির দিকে তাকাই, তাই দেখতে পাবো যে সেজ ল অফ মার্কেট যে প্রধান অনুমান বা প্রথম অনুমান বা অ্যাজাম্পশন হলো ফ্রি মার্কেট ইকোনমি, অর্থাৎ অবাধ বাজার অর্থনীতি বা বদ্ধ পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থা প্রচলিত। ইংরেজিতে বলা হয় ক্লোজড ক্যাপিটালিস্ট ইকোনমি, যেখানে পৃথিবীর অন্য কোনো দেশের সঙ্গে কোনো বাণিজ্যিক সম্পর্ক নেই। 2 নম্বর, নো গভর্নমেন্ট ইন্টারভেনশন, অর্থাৎ সরকারের হস্তক্ষেপ বা ভূমিকা প্রায় না বললেই চলে বা থাকলেও সেটা সীমিত। এবং 3 নম্বর, অর্থনৈতিক ব্যবস্থা স্বয়ংক্রিয়ভাবেই নিজেরা অ্যাডজাস্ট করে ফেলে, অর্থাৎ অর্থনীতিতে যদি কোনো চাহিদা ও যোগানের মধ্যে যদি কোনো পার্থক্য থাকে বা ফারাক থাকে, তাহলে সেটি অর্থনীতিতে অটোমেটিকভাবেই সেটি অ্যাডজাস্টমেন্ট হয়ে যায়। এবং অর্থনীতির আরেকটি উল্লেখযোগ্য অনুমান ছিল, সেটা হলো যে ওয়েজেস, ইন্টারেস্ট অ্যান্ড প্রাইসেস আর ফ্লেক্সিবল, মানে যে শ্রমিকদের মজুরি, সুদের হার এবং দ্রব্যের দাম স্তর সম্পূর্ণ নমনীয় বা পরিবর্তনশীল। এবং এখানে টাকাকে একমাত্র বিনিময় মাধ্যম হিসেবে ব্যবহার করা, অর্থাৎ মানি ইজ অনলি আ মিডিয়াম অফ এক্সচেঞ্জ। এবং আরেকটি গুরুত্বপূর্ণ অনুমান হলো অপটিমাম অ্যালোকেশন অফ রিসোর্সেস, অর্থাৎ উৎপাদনে যেসব উপাদানগুলি ব্যবহৃত হবে সেই উপাদানগুলির সঠিক বা সর্বোত্তম ব্যবহার হবে। এবং অর্থনীতিতে পর্যাপ্ত পরিমাণে ডিমান্ড আছে, অর্থাৎ চাহিদা আছে, দেয়ার ইজ সাফিসিয়েন্ট ডিমান্ড ইন দ্য ইকোনমি। অ্যান্ড অলসো লাস্ট অ্যাজাম্পশন ইজ সেভিংস ইকুয়ালস টু ইনভেস্টমেন্ট, অর্থাৎ দেশের মোট সঞ্চয় এবং মোট বিনিয়োগ সমান। এর অর্থ হলো দেশের সমস্ত পরিমাণ সঞ্চয় বিনিয়োগে রূপান্তরিত হবে। দেয়ার শুড নট বি এনি লিকেজ। এর মানে হলো যে ভোক্তাগণ বা ভোগকারী যে সঞ্চয় করবে, সেই সঞ্চয় উৎপাদক বা ব্যবসায়ীদের বিনিয়োগে রূপান্তরিত হবে। এবং এখানে লার্জ এক্সটেন্ট অফ দ্য মার্কেট, অর্থাৎ এখানে বাজারের আয়তন বিশাল আয়তনের কথা বলা হয়েছে। অর্থাৎ একজনের চাহিদা একজনের দ্রব্য দ্বারাই, একজনের যোগান দ্বারাই মেটানো হবে সেটা নয়, অর্থাৎ বাজারের সমগ্র চাহিদা, বাজারের সমগ্র যোগান দিয়ে সেটা মেটানো হবে। এইবার দেখে নেওয়া যাক এই সেজ ল অফ মার্কেট অর্থাৎ সেজ বিধি কীভাবে কাজ করে। হাউ ডাজ সেজ ল অফ মার্কেট অপারেটস। আমি একটি ডায়াগ্রাম এঁকেছি যাতে এই জিনিসটা সহজে বোঝা যায়। সেজ ল অফ মার্কেটে সাপোজ এখানে দুইটা ইকোনমিক ইউনিট ধরা হয়েছে, একটি হলো ফার্মস, একটা হলো হাউস হোল্ডস।
যদিও ইকোনমিক অর্থনীতি এখানে যেহেতু গভর্নমেন্টের কোনো ভূমিকা নেই, সেহেতু গভর্নমেন্টকে রাখা হয়নি, বা এখানে ইন্টারন্যাশনাল কোনো বিজনেস বা ট্রেড লিঙ্কস নেই, ফলে অন্য কোনো ফ্যাক্টরকে কনসিডার করা হয়নি। শুধুমাত্র ফার্মস অ্যান্ড হাউস হোল্ড অর্থাৎ পরিবারবর্গ এবং ফার্মকে ইকোনমিক্সের ইউনিট হিসেবে অথবা মূল একক হিসেবে ধরা হয়েছে। এখানে ফার্মস দ্রব্য উৎপাদন করে আর হাউস হোল্ড সেই দ্রব্য ভোগ করে। অন্যভাবে বলতে গেলে ফার্মস দ্রব্য উৎপাদন করতে গেলে যে উপাদান প্রয়োজন হয় সেই উপাদান হাউস হোল্ড বা অথবা পরিবারবর্গ সেই উপাদান তাকে সরবরাহ করে। অর্থাৎ ফার্মস যে সব দ্রব্য উৎপাদন করে সেই দ্রব্যের উপাদান পরিবারবর্গ সরবরাহ করে। এর এর মাধ্যমে এর মাধ্যমে পরিবারবর্গ তাদের উপাদানের দাম স্বরূপ যে অর্থ পায় সেটা তাদের কাছে আয় অর্থাৎ ইনকাম। অন্যদিকে ফার্মস যেসব দ্রব্য উৎপাদন করে সেই সব দ্রব্য তারা পরিবারবর্গের কাছে বিক্রি করে এবং পরিবারবর্গের কাছে বিক্রি করে তারা অর্থ উপার্জন করে। এইভাবে ফার্মস পরিবারবর্গ থেকে উপাদান ক্রয় করে এবং তার পরিবর্তে পরিবারবর্গের কাছে দ্রব্য বিক্রি করে। এইভাবে একটা বৃত্তাকারে অর্থের পরিমাণ ফার্মস থেকে হাউস হোল্ড এবং হাউস হোল্ড থেকে ফার্মসের মধ্যে চালিত হয়। এর ফলে অর্থাৎ এই ফার্মস যে দ্রব্য উৎপাদন করে সেটা হলো যোগান, আর পরিবারবর্গ যে দ্রব্য কেনে তা হলো চাহিদা। অর্থাৎ এই যোগান এবং চাহিদার মধ্যে এভাবে ভারসাম্য রক্ষিত হয়, যেখানে বলা হচ্ছে ফার্মস তার দ্রব্য বিক্রি করে এখানে আয় করে, তেমনি হাউস হোল্ড ফার্মস থেকে দ্রব্য কিনে কনজামশন করে অর্থাৎ ভোগ করে। হাউস হোল্ড কী করে, হাউস হোল্ড যে দ্রব্য থেকে সেভিংস করে বা সঞ্চয় করে, তেমনি ফার্মস এই সঞ্চয় ফার্মসের কাছে গিয়ে সেটা ইনভেস্টমেন্ট বা বিনিয়োগে পরিণত হয়। এইভাবেই সেজ ল অফ মার্কেট কাজ করে। এবার দেখে নেওয়া যাক সেজ ল অফ মার্কেটের কোনো ত্রুটি বা ক্রিটিসিজম আছে কিনা। এই সেজ ল অফ মার্কেটের অনেকগুলি ত্রুটি লক্ষ্য করা যায়, তার মধ্যে প্রধান তিনটি যে ত্রুটি সেটা আমি আলোচনা করছি। সেজ ল অফ মার্কেটে বলা হয়েছিল যে মানি ইজ অনলি এ মিডিয়াম অফ এক্সচেঞ্জ, অর্থাৎ টাকাকে শুধুমাত্র বিনিয়োগের মাধ্যম হিসেবে ব্যবহার করা হয়। কিন্তু বাস্তবে পক্ষে মানি হ্যাজ 4 ফাংশনস, নট অনলি দ্য মিডিয়াম অফ এক্সচেঞ্জ। শুধুমাত্র বিনিয়োগের মাধ্যম হিসেবে মানিকে ব্যবহার করা না, মানির টাকার আরও অনেক ব্যবহার আছে যেটা তোমরা জানো, স্টোর অফ ভ্যালু, স্টোর অফ ডেফার্ড পেমেন্ট অ্যান্ড আদার্স। কিন্তু এখানে শুধুমাত্র টাকার একটা ব্যবহারকে ধরা হয়েছে, সেটা একটা ত্রুটি। 2 নম্বর, এখানে বলা হয়েছে যে এখানে বলা হয়েছিল there is no unemployment, no possibility of unemployment, অর্থাৎ এখানে কোনো বেকারত্বের কোনো সম্ভাবনা নেই। কারণ কি, এই ক্লাসিক্যাল অর্থনীতিতে ধরে নেওয়া হয় যে যদি শ্রমের যোগান বাড়ে অথবা কমে তাহলে মজুরি কমিয়ে বা বাড়িয়ে তার মধ্যে সমতা আনা হয়, ফলে কোনো বেকারত্ব থাকে না, দেয়ার ইজ ফুল এমপ্লয়মেন্ট। কিন্তু বাস্তবে শ্রমিকরা একটা নির্দিষ্ট মজুরি পর্যন্ত তারা গ্রহণ করে, তার চেয়ে যদি কম মজুরি হয়ে যায় তাহলে সেটা গ্রহণ করবে না। অর্থাৎ যে সাবসিস্টেন্স ওয়েজ হয়েছে, যদি দেখা যায় যে মজুরি পাচ্ছে সেই মজুরিতে তাদের সংসার চলবে না বা তাদের প্রয়োজনীয় জিনিস কিনতে পারবে না, তাহলে তারা কাজ করবে না। ফলে আমরা বলা হচ্ছে যে শ্রমের যোগান বেড়ে গেলে মজুরি কমিয়ে দাও, তাহলে সব আনএমপ্লয়েড পিপল উইল বি অ্যাবজর্বড, অর্থাৎ যত বেকার লোক আছে সেগুলো কাজে যোগদান করবে। কিন্তু বাস্তবপক্ষে সেটা হয় না। একটা মিনিমাম যদি একবার ন্যূনতম মজুরি না দেওয়া হয় শ্রমিকরা কাজে যোগদান করবে না। অপর একটি উল্লেখযোগ্য পয়েন্ট ছিল সেটা ছিল
নো গভর্নমেন্ট, সেটা ছিল নো গভর্নমেন্ট ইন্টারভেনশন, অর্থাৎ নো গভর্নমেন্ট, অর্থাৎ গভর্নমেন্টের ক্ষমতা শূন্য অথবা কোনো হস্তক্ষেপের প্রয়োজন নেই অথবা খুব সীমিত প্রয়োজন। কিন্তু বাস্তব ক্ষেত্রে দেখা যায় পরবর্তীকালে কেইনস বা তার পরবর্তীকালে অর্থনীতিবিদ দেখিয়েছেন যে অর্থনীতিকে নিয়ন্ত্রণ করতে হলে গভর্নমেন্টের বা সরকারের একটা নিজস্ব বা একটা যথেষ্ট ভূমিকা থাকা উচিত। গভর্নমেন্ট বা সাধারণ লোকের বা গভর্নমেন্টের যদি কোনো ভূমিকা না থাকে তাহলে অর্থনীতিকে নিয়ন্ত্রণ করা যায় না। এটা ছিল সেজ ল অফ মার্কেট। আমরা যদি এক কথায় বলতে যাই যে সেজ ল অফ মার্কেট কি, সেজ ল অফ মার্কেট হলো যার 5টি শব্দের মাধ্যমে সম্পূর্ণ বিষয়টি তিনি তুলে ধরতে চেয়েছেন। তার মেন উক্তি হলো সাপ্লাই ক্রিয়েটস ইটস ওন ডিমান্ড, অর্থাৎ যোগান সে নিজেই তার দ্রব্যের চাহিদা সৃষ্টি করে, অর্থাৎ দ্রব্যের চাহিদার জন্য যোগানের উপরেই ভরসা করতে হবে। অর্থাৎ এই ক্লাসিক্যাল ইকোনমিক্সের তাদের প্রধান মূল ভিত্তি ছিল সাপ্লাই, অর্থাৎ দেশের যোগান যদি বৃদ্ধি পায় তাহলে সেই দেশের অটোমেটিকভাবেই অর্থাৎ আপনাভাবেই সেই দ্রব্যের চাহিদা সৃষ্টি হবে। আশা করি তোমরা এই সেজ ল অফ মার্কেট বুঝতে পেরেছ। ওকে, ধন্যবাদ।